নমস্কার সবাইকে, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা অলরেডি 1000-এর একটা প্রশ্নোত্তরের একটা সিরিজ আমরা নিয়ে এসেছি, যেখানে প্রত্যেক দিন আমরা ইম্পর্টেন্ট 25 প্রশ্নোত্তর আমরা আলোচনা করে থাকি। আজকে সেই ক্লাসের পঞ্চম ক্লাস, অর্থাৎ 5th ক্লাস। আশা করি যে 100টা কোশ্চেন আমরা আলোচনা করেছি এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব উপকারে আসবে। তো আজকে আমরা আলোচনা করব 101 থেকে 125 অবধি, অর্থাৎ 25টা প্রশ্নোত্তর আমরা আজকে আলোচনা করব, ত্রিপুরা জিকের ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সকলে চলো আমরা শুরু করছি। প্রথম কোশ্চেন হচ্ছে, ঊনকোটি তীর্থ কোথায় অবস্থিত? ঊনকোটি তীর্থ কোথায় অবস্থিত? ঊনকোটি তীর্থ যদি, আচ্ছা আমি আরেকটা কথা বলে রাখি, আমি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যে উত্তর আছে তার সাথে সাথে এই উত্তরের রিলেটেড যতগুলো কথা আছে বা ডেসক্রিপশান আছে সবগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। যেগুলো তোমাদের মনে হবে যে ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, ঊনকোটি তীর্থ কোথায় অবস্থিত? ঊনকোটি হচ্ছে উত্তর ত্রিপুরা জেলার কৈলাসহর মহকুমার মধ্যে অবস্থিত। উত্তর ত্রিপুরা জেলার কৈলাসহরের মধ্যে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক শৈব তীর্থক্ষেত্র, আমরা বলতে পারি এটি একটি ঐতিহাসিক শৈব তীর্থক্ষেত্র। ঠিক আছে, এখানকার প্রধান আকর্ষণ হলো কী করেছিল এখানকার মধ্যে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পাহাড় কেটে তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরের মূর্তি, এবং যার মধ্যে কাল ভৈরব বা শিবের মূর্তিটি ছিল অন্যতম। এবং লোককথা অনুযায়ী বলা হয় যে এখানে 1 কোটির চেয়ে একটি কম ঊনকোটি মূর্তি আছে। ঠিক আছে, 1 কোটির থেকে একটি কম ঊনকোটি মূর্তি আছে। তারপরের কোশ্চেন 102, নীরমহল প্রাসাদটি কোথায় অবস্থিত? নীরমহল পশ্চিম ত্রিপুরা জেলা হবে না, এটা হবে সিপাহীজলা। ঠিক আছে, এটা হবে সিপাহীজলা জেলার মেলাঘরে রুদ্রসাগরে অবস্থিত। ঠিক আছে, সিপাহীজলা জেলার, তবে পুরনো অনেক বই তোমরা পশ্চিম ত্রিপুরা পেতে পারো, তো পশ্চিম ত্রিপুরা হবে না, এখানে হবে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগরে কিন্তু নীরমহল প্রাসাদটি অবস্থিত, এবং মেলাঘরের রুদ্রসাগরের মধ্যে কিন্তু নীরমহলটি অবস্থিত। এবং মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কে তৈরি করেছিল নীরমহলটি? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1930-এর দশকে এই চমৎকার জলপ্রাসাদটি নির্মাণ করেছিলেন, এবং এটি উত্তর পূর্ব ভারতের কিন্তু একমাত্র জলপ্রাসাদ। ঠিক আছে, আমরা বলতে পারি যে উত্তর পূর্ব ভারতের একমাত্র জলপ্রাসাদ কিন্তু নীরমহল। চলো তারপরে কোশ্চেন নাম্বার 103, ত্রিপুরার প্রধান দুগ্ধ সরবরাহ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ত্রিপুরার প্রধান দুগ্ধ সরবরাহ কেন্দ্রটি, এটি আগরতলার ইন্দ্রনগরে অবস্থিত। ঠিক আছে, আগরতলার ইন্দ্রনগরে অবস্থিত, এবং এটি মূলত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, যেটাকে আমরা গুমতি মিল্ক নামে চিনি, আমরা কী করি, এটাকে চিনে থাকি। এবং এর প্রধান প্রক্রিয়াকরণ কেন্দ্র, যেখানে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুধ এবং দুগ্ধজাত যে সামগ্রীগুলো আছে সেগুলি কিন্তু এখান থেকেই সরবরাহ করা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিতে পারো। তারপরে কোশ্চেন নাম্বার 104, ত্রিপুরা রাজ্যের কত শতাংশ বনভূমি? ঠিক আছে, পুরনো বইয়ের তথ্য আমি এখানে যেহেতু একটা বই থেকে কালেক্ট করেছি, সেখানে 60% আছে, কিন্তু বর্তমানে ইন প্রেজেন্ট সিচুয়েশন আমি লিখে দিচ্ছি সবগুলো। ইন প্রেজেন্ট সেখানে কিন্তু 73.68% বনভূমি আছে ত্রিপুরার মধ্যে, এবং গাছপালায় ঢাকা, এবং এটি ভারতের অন্যতম সর্বোচ্চ সবুজ রাজ্য। ঠিক আছে, যেটা ISFR এর আন্ডারে থাকে, এবার বলতে পারে ISFR এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, এবং এইটার তথ্য অনুযায়ী কিন্তু বর্তমানে টোটাল বনভূমির পরিমাণ 73.68%। তারপরে কোশ্চেন নাম্বার 105, ত্রিপুরার বনরক্ষী প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা বিশালগড় মহকুমার সিপাহীজলার মধ্যে কিন্তু সেটি অবস্থিত। রাজ্যের বন বিভাগ কর্মীদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে, মানে ফরেস্ট গার্ড যারা থাকে, ফরেস্ট গার্ডদের, ঠিক আছে, ফরেস্ট গার্ডদের কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল। তারপরের কোশ্চেন নাম্বার 106 কী বলেছে? ত্রিপুরা রাজ্যে কয়টি অভয়ারণ্য আছে ও সেগুলির নাম কি? সঠিক উত্তর, ত্রিপুরা রাজ্যে হচ্ছে 4টি অভয়ারণ্য আছে। কি? সিপাহীজলা অভয়ারণ্য, যেটা সিপাহীজলা জেলাতে অবস্থিত,
তৃষ্ণা ও সিপাহীজলা, এগুলো একটু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটু দেখে নেবে যে সিপাহীজলা অভয়ারণ্য কোন জেলাতে অবস্থিত। সিপাহীজলা কিন্তু অবস্থিত সিপাহীজলা ডিস্ট্রিক্টে, এটা মনে রাখবে, লিখে নেবে সিপাহীজলা ডিস্ট্রিক্টে। তৃষ্ণা অভয়ারণ্য অবস্থিত তৃষ্ণা অভয়ারণ্য হচ্ছে দক্ষিণ ত্রিপুরা, ঠিক আছে, দক্ষিণ ত্রিপুরাতে অবস্থিত, ঠিক আছে। গোমতী জেলাতে অবস্থিত, এবং রুয়া অভয়ারণ্য হচ্ছে উত্তর ত্রিপুরা জেলায়। রুয়া অভয়ারণ্য হচ্ছে উত্তর ত্রিপুরা জেলায় কিন্তু এটা অবস্থিত, ঠিক আছে। এবং এই যে রুয়া অভয়ারণ্য, এটি কিন্তু ত্রিপুরার সবথেকে ছোটো অভয়ারণ্য, এবং এই রুয়া অভয়ারণ্য হচ্ছে ত্রিপুরার সবথেকে ছোট অভয়ারণ্য, ঠিক আছে, একটু দেখে নেবে। ত্রিপুরার কোন অভয়ারণ্যে গন্ডার আছে? কোন অভয়ারণ্যে গন্ডার আছে? সেটা হচ্ছে সিপাহীজলা অভয়ারণ্যে গন্ডার আছে, দেখে নেবে, সিপাহীজলা অভয়ারণ্যে কিন্তু গন্ডার আছে। তারপর বাইসন বা ইন্ডিয়ান গোট ত্রিপুরার কোন অভয়ারণ্যে রয়েছে? দক্ষিণ ত্রিপুরার তৃষ্ণা অভয়ারণ্যে রয়েছে, ঠিক আছে, দক্ষিণ ত্রিপুরার তৃষ্ণা অভয়ারণ্যে কিন্তু এটা রয়েছে। তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোথায় ফসিল পার্ক গড়ে উঠেছে? ফসিল পার্ক কোথায় গড়ে উঠেছে? খুয়াই জেলার, ঠিক আছে, খুয়াই জেলার কোথায় এটা? খুয়াই জেলার মধ্যে অবস্থিত, খুয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায়, ঠিক আছে, হাওয়াইবাড়ি অঞ্চলে কিন্তু ফসিল পার্ক অবস্থিত। এখানে বহু কোটি বছর আগের প্রাচীন গাছের জীবাশ্ম বা ফসিল এখানে পাওয়া যায়, এবং এখানে আবিষ্কৃত হওয়ার পর্যটন ও গবেষণার উদ্দেশ্যে পার্কটি তৈরি করা হয়েছিল, ফসিল পার্ক, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 110, ত্রিপুরার বনাঞ্চলে কী কী পাখি দেখা যায়? ত্রিপুরার বনাঞ্চলে কী কী পাখি দেখা যায়? ত্রিপুরার ঘন অরণ্য কিন্তু বিভিন্ন প্রজাতির পাখির চরণভূমি, আমরা সেটা সকলে জানি, এবং এখানে মূলত তুতা, ময়না, শ্যামা, দোয়েল, বুলবুল, সারস, ভৃঙ্গরাজ, ধনেশকে কিন্তু আমরা হর্নবিলও বলতে পারি, হ্যাঁ, ধনেশকে কিন্তু আমরা হর্নবিলও বলতে পারি, HORNVILL, হর্নবিল। তারপরে ঘুঘু, ডাহুক এবং বনমোরগ প্রচুর পরিমাণে দেখা যায়, এবং ত্রিপুরা রাজ্যের পাখি হলো গ্রিন ইম্পেরিয়াল পিজন, জাতীয় পাখি, ঠিক আছে, এটা আমরা পড়বো অলরেডি পরে। তারপরের কোশ্চেন নাম্বার 101, ত্রিপুরা রাজ্যে কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম? ত্রিপুরা রাজ্যের কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বরমুড়াতে, ঠিক আছে, বরমুড়া অবস্থিত, যেটা খুয়াই জেলার মধ্যে অবস্থিত, রুখিয়া যেটা সিপাহীজলা ডিস্ট্রিক্ট অবস্থিত, এবং রামচন্দ্রনগর যেটা পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত। আমি কিন্তু সবগুলোর অনেক লেখার বাইরে অনেক কিছু বলে দিচ্ছি, যেগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখবে। তারপরে কোশ্চেন নাম্বার 112, এবং আরেকটা কিন্তু আছে, দেখো এখানের মধ্যে UTPC পালাটানা বিদ্যুৎ প্রকল্প, যেটাকে আমরা UTPC বলি, হ্যাঁ, তাপ বিদ্যুৎ কেন্দ্র, এবং মনরোচক প্রকল্প ত্রিপুরার বিদ্যুৎ ঘাটতি মিটিয়ে আনার জন্য কিন্তু রাজ্যের বিদ্যুৎ রপ্তানিতে সাহায্য করছে UTPC, দেখে রাখতে পারো। তারপরে কোশ্চেন নাম্বার 112, ত্রিপুরার প্রধান জলবিদ্যুৎ প্রকল্পটির নাম কি? যেটা গোমতী জলবিদ্যুৎ প্রকল্প, এটি ডম্বুরনগর অমরপুরে অবস্থিত, সবাই আমরা চিনি এবং যাই এই জায়গাতে, ভীষণ সুন্দর একটা জায়গা। তারপর 113, কোন জলপ্রপাত থেকে ডম্বুরনগরে জলবিদ্যুৎ উৎপন্ন হয়? গোমতী নদীর উৎসমুখে ডম্বুর জলপ্রপাত থেকে, ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে, ডম্বুর জলপ্রপাত থেকে। এবং এখানে একটি হাইড্রো ইলেকট্রিক বা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত, এবং গোমতী জেলার অমরপুর মহকুমার ডম্বুরনগরে এটি অবস্থিত, ঠিক আছে। তারপরের কোশ্চেন নাম্বার 114, খুয়াই ব্যারেজ কোথায় অবস্থিত? খুয়াই ব্যারেজ খুয়াই নদীর উপর তেলিয়ামুড়ার মহকুমার চাকমাঘাটে অবস্থিত। কোথায় অবস্থিত? চাকমাঘাটে, তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে। আরেকটা মহারানী ব্যারেজ আছে, ঠিক আছে, মহারানী আরেকটা ব্যারেজ আছে গোমতী নদীর উপর, গোমতী জেলার উদয়পুর মহকুমার মহারানীতে অবস্থিত। এর মাধ্যমে চাষের জমিতে জল সরবরাহ করা হয়। এই যে মহারানীর যেটা আছে, এটা কিন্তু চাষের মাধ্যমে জল সরবরাহ করা হয়। তারপরের কোশ্চেন নাম্বার 115, মহারানী ব্যারেজ কোথায় অবস্থিত? উদয়পুর মহকুমা, আমি অলরেডি বলে দিয়েছি। তারপরের কোশ্চেন নাম্বার 16, ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন কত বছর পরে পুনর্গঠিত হয়েছে? প্রায় 41 বছর পরে, ঠিক আছে। দীর্ঘ 41 বছর পর ত্রিপুরা রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের কিন্তু নতুন কমিটি এবং নতুন পরিকাঠামো পুনর্গঠিত হয়েছে, এবং এটি 2023 খ্রিস্টাব্দের, বলে দিই তোমাদের যে লেখা আছে, দেখো এই যে আরেকটা কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, 2023 খ্রিস্টাব্দের 3 নভেম্বর কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠিত হয়, এবং এখানে রাজ্যের ক্রীড়া ক্ষেত্র এবং ক্রীড়াবিদদের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তুলে ধরা হয়েছে। তারপরে কোশ্চেন নাম্বার 118,
ত্রিপুরার কোন সড়ককে কেন জীবনরেখা বলা হয়? ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, 44 নং জাতীয় সড়ক আছে, এখন কিন্তু এটা 44 নং জাতীয় সড়ক না। আগে আসাম আগরতলা সড়কটিকে, আসাম এবং আগরতলা যে সড়ক ছিল, ঠিক আছে, বলে দিচ্ছি একটু ঠিক করে নেবে, আসাম আগরতলা যে সড়কটি ছিল সেটি কিন্তু 44 নং জাতীয় সড়ক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটি হয়েছে NH8, 8 নং জাতীয় সড়ক। ত্রিপুরা একটি ল্যান্ডলক বা স্থলবেষ্টিত রাজ্য হওয়ায় রাজ্যের বাইরে, বিশেষ করে অসম থেকে খাদ্য ওষুধ জ্বালানি এবং নিত্য ব্যবহৃত জিনিসপত্র, হ্যাঁ, আমরা নিত্যদিনে যে জিনিসপত্রগুলি ব্যবহার করি সেই জিনিসপত্রগুলি আমদানির একমাত্র মূল্যপথ কিন্তু এই সড়কটি। তারপরের কোশ্চেন, যার জন্য এটাকে মানে এই যে বিভিন্ন জিনিসগুলো আমাদের খাদ্য শস্য ওষুধ জ্বালানি, ঠিক আছে, এবং নিত্য প্রত্যেক দিন আমরা ব্যবহার করার যে জিনিসপত্র আছে সেগুলি আমদানির একমাত্র পথ কিন্তু এই সড়কপথটি NH8, যেটি আসাম আগরতলা সড়কপথ, ঠিক আছে। এবং এই রাস্তার উপরেই কিন্তু মানুষের জীবনযাত্রা সম্পূর্ণভাবে নির্ভরশীল করে থাকে, যার জন্য কিন্তু একে বলা হয় কি লাইফলাইন অফ ত্রিপুরা, যার জন্য একে বলা হয় লাইফলাইন অফ ত্রিপুরা, লাইফলাইন অফ ত্রিপুরা। ওকে, চলো তারপরের কোশ্চেন নাম্বার 119। কোশ্চেন নাম্বার 119, আগরতলা শহরের কোন সড়ককে ডক্টর আম্বেদকর সড়ক নাম দেওয়া হয়েছে? ডক্টর আম্বেদকর সড়ক। আগরতলা শহরের ওএনজিসি লিখে নাও, ওএনজিসি কমপ্লেক্স থেকে শুরু করে বিবেকনগরের রামকৃষ্ণ মঠ পর্যন্ত সড়ককে কিন্তু ডক্টর আম্বেদকর সড়ক নামকরণ করা হয়েছে। 120, অসম আগরতলা সড়কের উপর প্রধান দ্রষ্টব্য স্থানগুলি কী কী? দেখে নেবে, রেশমবাগান, খয়েরপুর, রানীর বাজার, মোহনপুর, জিরানিয়া, চম্পকনগর, বর্মরা তাপবিদ্যুৎ কেন্দ্র, তালিয়ামুড়া, আমবাসা ইত্যাদি। তারপরের কোশ্চেন, ত্রিপুরা থেকে কলকাতা যাতায়াতের সহজতম উপায় কী? সহজতম উপায় হচ্ছে বিমান সংস্থার মাধ্যমে আমরা যেতে পারি। তাছাড়াও আগরতলা থেকে সরাসরি কলকাতা যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেস ছাড়াও একাধিক সরাসরি ট্রেন পরিষেবা রয়েছে, ঠিক আছে, ট্রেন পরিষেবা রয়েছে, যার মাধ্যমে আমরা সহজে আগরতলা থেকে বা ত্রিপুরা থেকে কলকাতায় যেতে পারি। তারপরে কোশ্চেন, আসাম আগরতলা সড়ক, যেটাকে আমরা বলতে পারি NH8। এই NH8-এর উপর প্রধান স্থানগুলি কি? মনে রাখবে, এখানে এই NH8-এর যে কোশ্চেনটা আছে সেখানে তোমরা যে জিনিসটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে উত্তর ত্রিপুরা থেকে, মানে একদম নর্থ থেকে সাউথ অবধি আছে, ঠিক আছে, নর্থ থেকে সাউথ অবধি আছে, নর্থ ত্রিপুরা থেকে একদম শুরু করে সাউথ ত্রিপুরা পর্যন্ত। এবং এখান থেকে শুরু করে আমি যদি আনসারটা দেখি, এটা তোমরা এটা করবে না, এটা তোমরা করবে যেটা, সেটা হচ্ছে একদম চুরাইবাড়ি থেকে শুরু হবে, চুরাইবাড়ি, যেটাকে আমরা বলতে পারি ত্রিপুরার প্রবেশদ্বার। চুরাইবাড়ি হচ্ছে কিন্তু ত্রিপুরার প্রবেশদ্বার, হ্যাঁ, চুরাইবাড়ি থেকে শুরু করে একদম সাবরুম পর্যন্ত। তার মধ্যে কি ইম্পর্টেন্ট অনেকগুলো জায়গা আছে, যেমন আমরা বলতে পারি শনিছড়া, বাগবাসা, পানিসাগর, পেচারথল, কুমারঘাট, মনুঘাট, আমবাসা, তেলিয়ামুড়া, ঠিক আছে, বরমুড়া পাহাড় অঞ্চল, চম্পকনগর, জিরানিয়া, মোহনপুর, রানীর বাজার, খয়েরপুর, রেশমবাগান, আমতুলি, শেকেরকুট, বিশালগড়, চুরিলাম, বিশ্রামগঞ্জ, বাগমা, উদয়পুর, ঠিক আছে, বাইকরা, শান্তিরবাজার, জুলাইবাড়ি, মনুবাজার, সাবরুম, শুরু করে সবটাই কিন্তু NH8-এর আন্ডারে থাকে। তারপরের কোশ্চেন, ত্রিপুরার অভ্যন্তরে যাতায়াতের জন্য কি কি ব্যবস্থা রয়েছে? রেল রয়েছে, যেটা আমরা আগরতলা টু ধর্মনগর বা চুরাইবাড়ি পর্যন্ত আমরা যেতে পারি, বা TRTC সরকারি পরিষেবা রয়েছে, এবং এই রেলগাড়ির মাধ্যমে কিন্তু আমরা আগরতলা টু সাবরুমও যেতে পারি, ঠিক আছে। তো TRTC বাস পরিষেবা রয়েছে, বেসরকারি বাস রয়েছে, মিনি বাস, অটো রিক্সা, জিপ গাড়ি, ট্যাক্সি থেকে শুরু করে সবগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা অভ্যন্তরে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আমরা যাতায়াত করতে পারি। তারপরে কোশ্চেন নাম্বার 24, বিমান ব্যতীত আগরতলা থেকে কলকাতা যাওয়ার জন্য আর কী আছে? ঠিক আছে, আগরতলা থেকে বাসে করে মনু কিংবা ধর্মনগর যেতে হয়, তারপর সেখান থেকে ট্রেনে দরকার নেই, আমরা আগরতলা থেকে ট্রেনে ধরতে পারি, আগরতলা থেকে ট্রেনে ধরে আমরা যেতে পারি, এবং বদরপুর, লামডিং এগুলো হয়ে একদম কলকাতা, গুয়াহাটি, বা আমরা যেটাতে পৌঁছি শিয়ালদাতে পৌঁছবো কলকাতার। তো আগরতলা থেকে আমরা বিমানে তো যেতেই পারি, তাছাড়া বিভিন্ন গাড়িতে করেও আমরা যেতে পারি, ভেঙে যেতে পারি, তারপরে আমরা যেতে পারি ট্রেনে করে। তারপরে কোশ্চেন, ট্রেনে মনুঘাট থেকে আগরতলা পর্যন্ত কয়টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়? মনুঘাট থেকে আগরতলা 3টি সুড়ঙ্গ। কী কী? লংতরাই ভেরি, যেটার দূরত্ব হচ্ছে 1935 মিটার, 18 মোড়া, যেটার দূরত্ব হচ্ছে 1888 মিটার, বরমুড়া 1012 মিটার।
ঠিক আছে, দেখে নেবে। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট 25 কোশ্চেন। তো আমরা একটা একটা করে চেষ্টা করব প্রত্যেক দিন, আরও এখন আমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও দিচ্ছি, আমরা চেষ্টা করব প্রত্যেক দিন এখন থেকে 3টা করে ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, 3টা করে যদি আমরা ভিডিও দিই আমরা কম সময়ে সবগুলো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবো। ঠিক আছে, তো আজকে আমাদের 5th ক্লাস কমপ্লিট হয়েছে, 5th পার্ট অর্থাৎ 125 কোশ্চেন আমরা আজকে পর্যন্ত কমপ্লিট করেছি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাই।